একটু একটু ঠিকঠাক করে মেরামত করে দিচ্ছি, মানে এই কারণে যে একটু ক্লিয়ারিফাই করা। যেমন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, জাতিসংঘ যখন কোনো একটা থিম ঠিক করে সেটা কিন্তু বাংলাদেশের কথা চিন্তা করে করে, সেটা চিন্তা করে বিশ্ব বা আদিবাসীদের অবস্থা কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা মাথায় রেখে। এবং এই আদিবাসী দিবসের আলোচনায় আমি বারবার বলেছি, বাংলাদেশের আদিবাসী ফোরামের দায়িত্ব হচ্ছে এই জাতিসংঘ ঠিক করে দেওয়া যে থিম সেটাকে রিলেট করে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায় আদিবাসীরা কোথায় কি অবস্থায় আছে সেটাকে রিলেট করে নিজের মতো করে একটা থিম তৈরি করার পরামর্শ আমি সবসময় দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সেটা আমরা কাজে লাগিয়েছি, কিন্তু এবার সেটা অন্যভাবে করা যেত। আজকে আমি বাংলা ট্রিবিউনে একটা লেখা লিখেছি, গত 20 বছর ধরে আমি 9 তারিখে একটা লেখা লিখি, সেখানে আমি লেখার চেষ্টা করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার কথা যাদের কথা আমরা বলছি, বাংলাদেশের আদিবাসী একটা বিরাট সংখ্যক মানুষ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেটা জানে না, জানার কথা না। মনে রাখতে হবে, আমরা আজকে এখানে যারা আছি বা ঢাকা শহরে আদিবাসী দিবস অনুষ্ঠান যারা করছে এরাই কিন্তু বাংলাদেশের আদিবাসী না। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে প্রায় 40 লক্ষের মতো আদিবাসী বাস করে। আমরা যে পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের আদিবাসী, উত্তরবঙ্গের সাঁওতাল, মুন্ডা, কোড়া আদিবাসী, আমরা জানি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের যে মণিপুরি, জৈন্তা, খাসি আদিবাসী, বা আমরা গারো আদিবাসীদের কথা জানি। আমরা যদি বাংলাদেশের 40 লক্ষ আদিবাসীদের কথা বলি তাহলে কিন্তু আপনি দেখবেন যে খুবই কম আদিবাসী জনসংখ্যা আছে যারা এই আদিবাসী দিবস 9 তারিখে আদিবাসী দিবস সেটাই জানে না। পার্বত্য চট্টগ্রামের কথা এখানে অনেক বেশি করে আসে, তার কারণ হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের যে আদিবাসী দিবস উদযাপিত হয় এটা প্রধানত নেতৃত্ব দেয় পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা। কিন্তু পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মধ্যেও যে 11টি রাষ্ট্র স্বীকৃত আদিবাসী আছে, যে আমরা তার মধ্যে 5টা বলি, চাকমা, মারমা, ত্রিপুরা, বং, তঞ্চঙ্গা। এর বাইরে আরো 6টা আছে, খুমি, খেয়াং, লুসাই, পাঙ্কুয়া, চাকনু। কয়জন আছে এখানে? অর্থাৎ আদিবাসীর ভিতরে প্রান্তিকায়নের ভিতরেই প্রান্তিকায়ন আছে। সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যারা আমরা কথা বলতে জানি, যারা আমরা কথা বলতে পারি, যাদের আমার স্টেজ আছে, যাদের আমার মিছিল করবার সুযোগ আছে, সক্ষমতা আছে, আমরা যেন যাদের এই সুযোগ সক্ষমতা নাই তাদের হয়েও কথা বলবো, এটা খুব জরুরি। সেজন্য আমি বলবো আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ যারা আনুষ্ঠানিকতার মধ্যে যেন আদিবাসী দিবসটাকে আমরা সীমাবদ্ধ করে না ফেলি। এই আদিবাসী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য আমরা আসলে কি করছি, কি করতে পারি, সেদিকে যদি আমরা একটু মনোযোগ দিই তাহলে আমরা এই আনুষ্ঠানিকতা কিছু সাক্ষাৎ প্রতিফল আমরা পাব। শরৎ শুরু থেকে বলছিল 2007 সালে যখন আদিবাসী অধিকার সনদ স্বাক্ষরিত হয় জাতিসংঘে বাংলাদেশে, সেটা বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল তারা ভালো মতো নেয়নি। আমি একটু করে সংক্ষেপে বলি, এগুলো জানা দরকার আছে, কারণ ইতিহাস বিযুক্তি, যেটা আমার জুনিয়র সহকর্মী ডক্টর মহিউদ্দিন মাহিম বলেছেন, মনে রাখতে হবে যে এখানে আরো বাম সংগঠনের নেতৃবৃন্দ বলেছে যে রাষ্ট্রের চরিত্র, এই রাষ্ট্রের চরিত্রে মনে রাখতে হবে রাষ্ট্রের নিজস্ব কোনো চরিত্র নাই। রাষ্ট্র তার চরিত্র ধারণ করে যেমন শাসক শ্রেণী। যদি আমরা ধরে নিই, আমরা আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং বারাক ওবামার আমেরিকা কিন্তু এক না। কংগ্রেসের ভারত এবং মোদির ভারত কিন্তু এক না। রাষ্ট্র হচ্ছে একটা, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, সুতরাং প্রশ্ন তুলতে হবে, আঙুল তুলতে হবে শাসক শ্রেণীকে। 54 বছরে বাংলাদেশের শাসক শ্রেণীর চরিত্র বদলেছে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে, কিন্তু 72 সালে যখন সংবিধান প্রণীত হয়, সংবিধানের 6 নম্বরের খ উপধারায় লেখা আছে বাঙালিরাই বাংলাদেশের নাগরিক বলিয়া গণ্য হইবে। অর্থাৎ বাঙালিরাই বাংলাদেশের নাগরিক হবে, অন্যরা যারা ভিন্ন জাতিসত্তার মানুষ সেই ভিন্ন জাতিসত্তার মানুষকে
সাংবিধানিক কাঠামোর ভিতরে, আইনগত কাঠামোর ভিতরে সমাজ থেকে, রাষ্ট্র কাঠামো থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে এক রৈখিক জাতীয়তাবাদের দর্শনের ভিতর দিয়ে যে রাষ্ট্র গঠনের যে একটা যাত্রা শুরু করেছি, সেটাই এখনো পর্যন্ত কন্টিনিউ আছে। সুতরাং প্রশ্ন করতে হবে শাসক শ্রেণীকে। পঞ্চদশ সংশোধনীর সময় আপনারা অনেকেই জানেন যে যখন আমরা বসলাম, দীপুমণির কথা এখানে আসছে, আমরা অনেকবার বসে, আপনারা অনেকেই জানেন যে আদিবাসী বিষয়ক একটা ককাস ছিল ফজলে হাসান বাদশার নেতৃত্বে। সেই ককাসে আমরা বোঝানোর চেষ্টা করেছি আদিবাসী এবং আদিবাসিন্দা এই দুটো এক জিনিস নয়। আমাদেরকে বলা হলো যে যদি আদিবাসীরা চাকমা, মারমা, ত্রিপুরা, বাম, তঞ্চঙ্গা, গারো, মণিপুরি, সাঁওতাল এরা যদি আসে, আদিবাসী হয়, বাঙালিরা কি কোত্থেকে আসছে? আমরা বুঝাইলাম আদিবাসী হচ্ছে একটা সাংস্কৃতিক ক্যাটাগরি, বাঙালি হচ্ছে এটা ডেমোগ্রাফিক ক্যাটাগরি না। আদিবাসী ইন্ডিজিনাস পিপল হচ্ছে একটা কালচারাল পলিটিক্যাল ক্যাটাগরি। কিন্তু আমরা যখন আদি বাসিন্দা বলি, এটা হচ্ছে একটা ডেমোগ্রাফিক ক্যাটাগরি, কার আগে কে আসছে এই ধারণার ভিত্তিতে। কিন্তু আমরা বুঝাতে পারি নাই, শুধু এতটুকুই রাষ্ট্র মেনেছে ততক্ষণ পর্যন্ত ট্রাইবাল শব্দটা, যেটাকে উপজাতি শব্দটাকে আমরা বাদ দেওয়ার জন্য। আপনারা জানেন যে এখন যেটা উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র ছিল, সেটা এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে। উপজাতি থেকে আমরা একটু আগালাম, আমরা রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করলাম ক্ষুদ্র জাতিসত্তা, বৃহৎ জাতিসত্তা বলে কোনো কিছু নাই। একটা জাতিসত্তা হওয়ার জন্য ডেমোগ্রাফি কোনো মেজর কম্পোনেন্ট না। 50 জন লোক নিয়ে একটা জাতি হতে পারে, 5 কোটি নিয়ে জাতি হতে পারে, 5000 কোটি নিয়ে একটা জাতি হতে পারে। সুতরাং ক্ষুদ্র জাতি বলা হচ্ছে যে এক ধরনের মেজরিটারিয়ান সংখ্যা গুরুত্বের দেমাগ থেকে তৈরি হয় সংখ্যা লঘু বা এই যে ক্ষুদ্র জাতি, ক্ষুদ্রতা, এই ক্ষুদ্র জাতিসত্তার কনসেপ্টটাই রং, এটা আমরা বোঝাতে পারি না। এবার আসি জাতিসংঘের 2007 সালে সেপ্টেম্বরের 23 তারিখ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেখানে আদিবাসীদের অধিকার সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেই অধিকার সনদে বাংলা টোটাল পার্টিসিপেটরি মেম্বার্সদের মধ্যে 4টা রাষ্ট্র বিরোধিতা করেছিল, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড। বাকি 11টা রাষ্ট্র অ্যাবস্টেইন করেছে। অ্যাবস্টেইন মানে হচ্ছে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে। সেখানে ছিল বাংলাদেশ একটি। বাংলাদেশ থেকে বলা হয়েছিল যে আমরা, বাংলাদেশ যারা প্রতিনিধি ছিল হেডেড বাই এ লেডি ফ্রম ফরেন মিনিস্ট্রি, তিনি বলেছেন জাতিসংঘে বলে আমরা একটা নন ইলেক্টেড, নন পলিটিক্যাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি। সুতরাং আমরা বাংলাদেশে আদিবাসীদেরকে আদিবাসী বলা হবে কিনা এই সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু নীতিগতভাবে আমরা এটার সাথে দ্বিমত করি না, তাই আমরা বিরত থাকলাম। আপনারা জানেন 2007 সালে বাংলাদেশ সরকারের দায়িত্বে ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন বলে বিখ্যাত সেই সরকার। তারপর 2008 সালে আমরা কি দেখলাম, তৎকালীন আওয়ামী লীগ যখন নির্বাচনী ম্যানিফেস্টো করেছে। নির্বাচনী ম্যানিফেস্টো কি? আমাদের সমাজ বিজ্ঞানের এই শিক্ষা সবার জন্য খুব জরুরি। নির্বাচনী ম্যানিফেস্টো হচ্ছে একটা সামাজিক চুক্তি। 1700 শতকের যে রাষ্ট্র দর্শনের যে সামাজিক চুক্তি মতবাদ, অর্থাৎ মানুষ প্রকৃতি রাজ্যে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব কাকে দেবে সেটা একটা চুক্তির মাধ্যমে হয়। সেই চুক্তিটাই হচ্ছে মডার্ন ডেমোক্রেসিতে ইলেকট্রাল ম্যানিফেস্টো। সেই ইলেকট্রাল ম্যানিফেস্টোতে কি ছিল, যদি আমরা ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশের আদিবাসীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেব। আপনারা জানেন 2008 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসে। আমি এখানে দাঁড়িয়ে এবং প্রেস ক্লাবে দাঁড়িয়ে এবং আপনার মুসলিম স্টুডে দাঁড়িয়ে, আমি জেএমসেন হলে দাঁড়িয়ে এগুলো অনেকবার বলেছি গত 10 বছর ধরে। এবং 2008 সালে যখন অগাস্টের 9 তারিখ বাংলাদেশের সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী শফিকুল ইসলাম ছিলেন, ওনারা সরকারের লগো দিয়ে বাংলাদেশে আদিবাসী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 2009 সালে রেকর্ড আছে, 2010 সালে আছে, 11 সালে এসে যখন পঞ্চদশ সংশোধনী হচ্ছে, হঠাৎ করে রাষ্ট্রের ভাষা পাল্টে যায়। রাষ্ট্র বলে বাংলাদেশে কোনো আদিবাসী বলে কেউ নাই। সুতরাং প্রশ্ন করতাম ওখানে রাষ্ট্রের যে শাসক শ্রেণী তাদের চরিত্র কি। আমি আরেকটা পয়েন্ট বলি, এখানে অনেকেই শান্তি চুক্তির কথা বলে, যেটা পার্বত্য চুক্তির কথা বলে। মনে রাখতে হবে চুক্তি সরকারের সাথে হয় না, চুক্তি হয় রাষ্ট্রের সাথে। সরকার রাষ্ট্রের পক্ষে চুক্তি স্বাক্ষর করে।
সুতরাং ক্ষমতা কে আছে না আছে সেটা আমার দেখার বিষয় না। চুক্তি স্বাক্ষরিত যে বাংলাদেশের সাথে, চুক্তি কিন্তু আওয়ামী লীগের সাথে হয় নাই, চুক্তি বিএনপির সাথে হয় নাই, চুক্তি কোনো ফখরুদ্দিন মনির বা ডক্টর ইউনূসের সাথে হয় নাই, চুক্তি হয় রাষ্ট্রের সাথে। রাষ্ট্র ক্ষমতায় যে আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে আসবে, তার কাজ হচ্ছে সে চুক্তি বাস্তবায়ন করা। আমরা দেখেছি, সেই জন্য প্রশ্নটা তুলতে হবে শাসক শ্রেণীর কাছে। আরো একটা কথা এখানে আসছে, সেটা হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদী। এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। বিচ্ছিন্নতাবাদী কারা? আপনি নিজেকে প্রশ্ন করেন। 1972 সালে আপনারা নিশ্চয়ই এম এল লামার ভাষণের কথা অনেকেই জানেন। পার্লামেন্টে যখন ভাষণ হয়েছে, সেই যখন পার্লামেন্টে যখন সংবিধান পাশ করার ভাষণ হয়েছে, সে এম এল লামা দাঁড়িয়ে বলেছিলেন যে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশি, কিন্তু জাতি হিসাবে আমি চাকমা, আমি বাঙালি না, আমি বাংলাদেশের নাগরিক। সুতরাং আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্রের আইন কাঠামোর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করেন। রাষ্ট্র বিচ্ছিন্ন করে দিয়েছে। তাহলে বিচ্ছিন্নতাবাদী কে? আদিবাসীরা সংবিধানের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। অন্তর্ভুক্তিবাদী হচ্ছে আদিবাসীরা, রাষ্ট্র হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। সেই রাষ্ট্র 1972 থেকে আমরা যদি 2011 সাল পর্যন্ত আসি, 40টা বছর রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টায়নি, শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি পাল্টায়নি। আদিবাসী সম্পর্কে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি একই থাকলো। শেষ পর্যন্ত আদিবাসী স্বীকৃতি এখনো বাংলাদেশে আদিবাসী বলে আদিবাসী সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়নি। বাংলাদেশে আদিবাসীরা আজকে এখানে দাঁড়িয়ে আমরা সাংবিধানিক স্বীকৃতি চাই। আমি যখন আজকের এই আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি প্ল্যাকার্ড দেখছিলাম, ফেস্টুন দেখছিলাম যে আদিবাসী হিসেবে স্বীকৃতি চায়। আদিবাসী হিসেবে স্বীকৃতি, আদিবাসীরা রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে, আইনি কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়। তাহলে অন্তর্ভুক্তবাদী কে? আদিবাসীরা। আর তাদেরকে রাষ্ট্রের কাঠামো থেকে, আইনি কাঠামো থেকে বিচ্ছিন্ন করতে চায় কে? এই প্রশ্ন তুলতে হবে, বিচ্ছিন্নতাবাদী কে? সুতরাং মূল পয়েন্ট হচ্ছে, আমরা আনুষ্ঠানিকতা করছি, আমরা আদিবাসী দিবস পালন করছি, কিন্তু মনে রাখতে হবে যে লড়াই সংগ্রাম, আমি সবসময় বলেছি, এখানে দাঁড়িয়ে আদিবাসী দিবসের প্রোগ্রামে বলেছি যে অধিকার এমনি এমনি হেঁটে হেঁটে আসে না, অধিকার আদায় করে নিতে হয়। সেজন্য এই আদিবাসীদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। মনে রাখতে হবে আদিবাসী এবং আদিবাসীরা সবসময় বলেছি যে ডেমোগ্রাফিক কম্পোজিশনের কথা বলা হচ্ছে। আমার তো এই পরিসংখ্যান মুখস্থ। 1901 সালে পার্বত্য চট্টগ্রাম ডেমোগ্রাফিক সেন্সাস যেটাকে বলা হয়, জনসংখ্যার জরিপে আদিবাসীর সংখ্যা ছিল 99%, আর বাঙালি বা অনাদিবাসী আমরা বলে আদিবাসী ছাড়া অন্যান্য মানুষদের সংখ্যা ছিল 1%। আর সেটা 1991 সালে এসে সেটা দাঁড়িয়েছে 49 আর 51%। তাহলে এটাকে বলে ডেমোগ্রাফিক যে কম্পোজিশন চেঞ্জ করলো, কিভাবে করলো? এটাই হচ্ছে রাষ্ট্রের পলিসি। রাষ্ট্র অত্যন্ত সুকৌশলে আদিবাসীদেরকে প্রান্তিক করে দিয়েছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন আজকে যে ইন্ডিজিনাস পিপল অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, তাহলে যে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ধারণা নাই। এই দায় দায়িত্ব কার? এই প্রশ্ন তুলতে হবে। কারণ সুকৌশলে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে, এদেশের শাসক শ্রেণী আদিবাসী জনগোষ্ঠীকে, ভিন্ন জাতিসত্তার, ভিন্ন ভাষার, ভিন্ন চিন্তার মানুষকে দমন পীড়ন করে ক্রমান্বয়ে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রান্তিক করে রেখেছে। সুতরাং আজকে যে আদিবাসী জনগোষ্ঠীর একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা রাখে না, এই দায় দায়িত্ব শাসক শ্রেণীকে নিতে হবে। এবং মনে রাখতে হবে যে এখানে শুধু ভূমির প্রশ্নটা বড় নয়, ডিগনিটির প্রশ্নটা বড়। আমি শেষ করব এই ডিগনিটির একটা ক্রোনোলজি, একটা হিস্টোরিক্যাল লাইন আপ করে। 1994 সাল থেকে আপনারা জানেন যে 1982 সাল থেকে আদিবাসী মানে জাতিসংঘে একটা স্পেশাল রিপোর্ট তৈরি করেছে। এই কাহিনী আপনারা অনেকে জানেন। কিন্তু 1993 থেকে প্রধানত এই অগাস্টের 9 তারিখ আন্তর্জাতিক আদিবাসী দিবসের পালনের একটা সিদ্ধান্ত হয়
এবং 1994 থেকে 1995 থেকে 2004 পর্যন্ত প্রথম আদিবাসী দিবস ঘোষণা করা হয়। এবং সেই প্রথম আদিবাসী দিবসের মূল লক্ষ্য ছিল আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি। আমি আবার বলছি, প্রথম আদিবাসী দিবস ছিল 1995 থেকে 2004, এই 10 বছরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, তার শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। তারপরে 2005 থেকে 2014 দ্বিতীয় আদিবাসী দিবসের ঘোষণা ছিল ডিগনিটি, সমমর্যাদার সহ অবস্থান। আজকে 2025 সালে এসে আদিবাসী দিবসের প্রথম ঘোষণার পর 2025 সালে এসে আদিবাসী জনগোষ্ঠীকে তার আইডেন্টিটি এবং ডিগনিটির জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। এই লজ্জা এই রাষ্ট্রে, এই লজ্জা এই শাসক শ্রেণী। আমি শুধু এতটুকুই বলবো যে লড়াই জারি রাখতে হবে। আদিবাসী জনগোষ্ঠী শুধু স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে আমি আদিবাসী, আমি এই দেশের নাগরিক, আমি এই দেশের মানুষ। আমি 8-10টা মানুষের মতো আমার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মর্যাদা সহ অবস্থান চাই। আদিবাসী হিসাবে স্বীকৃতি হচ্ছে আমার স্বতন্ত্র সাংস্কৃতিক সত্তা, আমার স্বতন্ত্র জাতিসত্তা, আমার স্বতন্ত্র সাংস্কৃতিক উত্তরাধিকারে আমি রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। কিন্তু প্রথম মানুষ হিসাবে আমার সমমর্যাদার সহ অবস্থান এবং আত্মমর্যাদার জায়গাটা যেন আমার প্রতিষ্ঠিত হয়, সেটা জারি রাখতে হবে। পরিশেষে বলবো এখানে আমরা যারা আমরা আদিবাসীদের মধ্যে, আমি আজকে লেখায় লিখেছি, যারা অগ্রগণ্য, যারা একটু এগিয়ে আছে শিক্ষায়, অর্থনৈতিক সক্ষমতায়, যারা এগিয়ে আছে রাজনৈতিক সচেতনতায়, তাদেরকে একটু অ্যাডেড রেসপন্সিবিলিটি দিতে হবে, বাড়তি দায়িত্ব নিতে হবে। কারণ আমার মনে রাখতে হবে যে পুরো জাতিকে যদি আমি একসাথে নিয়ে না এগোতে পারি, ব্যক্তিগত অর্জন দিয়ে পুরো সমাজ বা রাষ্ট্রের খুব বেশি কোনো কৃতিত্বের জায়গা তৈরি হয় না। ব্যক্তিগত অনেকেই আছে, আমি আপনাদের এটা বলে রাখি, একটা উদাহরণ দিচ্ছি। সিলেটের হবিগঞ্জে একটা পানের বরজে কাজ করে একটা আদিবাসী মেয়ে এবছর হার্ভার্ড মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এবং এটা আমি শুনে খুব অবাক হয়েছি যে সে হার্ভার্ড মেডিকেল কলেজে চান্স পায় হচ্ছে পৃথিবীর নামকরা ডাক্তারদের মধ্যে 100 জন মানুষ। তার মধ্যে একজন হচ্ছে সিলেটের হবিগঞ্জের পানের বরজে বাবা মার সাথে কাজ করে একটা মেয়ে। সুতরাং এরকম আপনাদের অনেকে চাইলেই অনেকে আপনার ভালো জায়গায় যেতে পারে। আপনারা মংসানোর কথা জানেন, আমি বস্টনে ছিলাম এবং আমেরিকার একটা বড় ডিএনএ প্রতিষ্ঠানের উনি সায়েন্টিফিক ডিরেক্টর, উনি একজন খাগড়াছড়ির মারমা। এরকম ব্যক্তিগত অর্জন দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, অনেক কিছু যেতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত আপনার নন জুম সেশন বলে, যখন জুনের ফসল ওঠার আগে এখনো পর্যন্ত গ্রামগুলোতে খাদ্য সংকট দেখা যায়। উত্তরবঙ্গে সাঁওতাল পল্লীতে যান, কোরা, কাদর, ছোট ছোট আদিবাসী জনগোষ্ঠীগুলো আছে, বছরের মধ্যে 3 মাস ঠিক মতো খেতে পায় না। সুতরাং আপনার ব্যক্তিগত অর্জন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে আপনার এই অর্জন আপনার দেশের, আপনার জাতির জন্য বটে, কিন্তু আপনাকে জাতিকে নিয়ে, সবাইকে নিয়ে সমষ্টিগতভাবে বিকশিত হওয়ার দর্শনে আপনাকে কাজ করতে হবে। পরিশেষে আমি এটা বলবো, অ্যাক্টিভিজম, আমি একটা কথা বলেছি যে মনে রাখবেন, আদিবাসী দিবস পালনের এই দিনটি শুধুমাত্র আদিবাসী জনগোষ্ঠী চমৎকার বৈচিত্র্যময় সংস্কৃতি প্রদর্শনের কোনো প্ল্যাটফর্ম না, বরঞ্চ এই দিন আদিবাসী জনগোষ্ঠীর যে বঞ্চনা, যে বেদনা, যে অত্যাচার, নির্যাতন, আদিবাসী জনগোষ্ঠীর যে অধিকার, সেটাকে আরও অ্যাসার্টিভ ওয়েতে, আরও শক্তভাবে, মজবুতভাবে রাষ্ট্রের কানে পৌঁছানোর জন্য এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর লড়াই সংগ্রামে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকব, এই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রহমান।